ওয়েলকাম টু ফ্যান্টাম ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আর সাউলকে নিয়ে সবাই চিন্তিত, বিশেষ করে কারণ শোনা যাচ্ছে চারিদিকে সাউল লাগি সিজনের জন্য বেরিয়ে যাচ্ছে। তো সাউলকে নিয়ে যা যা আপডেটস আছে, কি হতে চলেছে নেক্সট কিছু দিনে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। ইস্ট বেঙ্গলে কিন্তু অনেকগুলো ম্যাচ পরপর আছে, এখনো মনে হয় ফেব্রুয়ারিতে 5টা ম্যাচ আছে, তারপরে মার্চে আবার খেলা। ফেব্রুয়ারিটাই কিন্তু মানে খুব কঠিন হতে চলেছে, মানে এত প্লেয়ার ইনজোর্ড হচ্ছে। উল্টো দিকে মোহনবাগানেরও কিন্তু পরপর খেলা আছে। তো সেই সব নিয়েই কথাবার্তা বলবো, যা যা চলছে ইন্ডিয়ান ফুটবলে, কি কি চেঞ্জেস হতে পারে এখনো, কারণ সবাই এখনো খুঁজে বেড়াচ্ছে চেঞ্জেস কি হতে পারে কিছু। তো সেই নিয়েও কথাবার্তা বলবো, কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পুজোর থেকে প্রথমে শুনো। তো প্রথমে ইন্ডিয়ান ফুটবলের যে আপডেট গুলো আছে সেগুলো একটু দিয়ে দিই। তো কালকে ইন্ডিয়ান ওমেন্স লিগের খেলা ছিল ইস্ট বেঙ্গল ভার্সেস সেটু এফসি। তো সেটা কিন্তু ইস্ট বেঙ্গল ওমেন্স টিম 2-0 গোলে হেরে গেছে। এর সাথে বলে রাখি এআইএফএফ সাব জুনিয়র লিগ, যেটা আন্ডার 13 লিগ চলছে, সেটা তো গতকালকে দুটো ম্যাচ ছিল। একটা ছিল ইস্ট বেঙ্গল ভার্সেস বিধাননগর স্পোর্টস কমপ্লেক্স, এই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল আন্ডার 13 টিম 4-3 গোলে জিতেছে। এবং আরেকটা ছিল হচ্ছে ইউনাইটেড স্পোর্টস ভার্সেস বেঙ্গল ফুটবল একাডেমি, সেটা কিন্তু ইউনাইটেড স্পোর্টস 2-1 গোলে হেরে গেছে। তো এই মুহূর্তে মোহনবাগান একটা জিতেছে, বেঙ্গল ফুটবল একাডেমি একটা জিতেছে এবং ইস্ট বেঙ্গল একটা করে জিতে কিন্তু রয়েছে। তো এর সাথে বলে রাখি কেরালা ফুটবল লিগ এতদিন ধরে চলছিল, তো কেরালা ফুটবল লিগেরও কিন্তু ফাইনাল কমপ্লিট হয়ে গেছে এবং কেরালা ইউনাইটেড এফসি কিন্তু কেরালা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তো গতবারও কিন্তু ওরাই চ্যাম্পিয়ন হয়েছিল। সুখমণি রমন জানো যে একসময় মোহামেডানের হেড কোচ ছিল, তারপরে অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছিল, সেই কিন্তু কেরালা ইউনাইটেডের কোচ ছিল। তো ওনার তত্ত্বাবধানেই কিন্তু চ্যাম্পিয়ন হলো। তো এবার আসি বাকি যেইটা কথা, সেটা হচ্ছে আইএসএল এর কথা। তো আইএসএল নিয়ে প্রথমে বলি যে ইস্ট বেঙ্গলের কাছে ফেব্রুয়ারি মাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ 18 দিনে 6টা ম্যাচ খেলতে হবে, মানে 2 দিনের গ্যাপে গ্যাপে কিন্তু ম্যাচ খেলতে হবে। আর যেই ক্ষেত্রে কিন্তু এইখানেই মেন পরীক্ষা, যে টিমটা কতটা ফিট, কতটা ফিজিক্যালি কনসার্ন সেই দিক থেকে। কারণ ইনজুরি হওয়ার কিন্তু খুব একটা চান্স থাকবে, কারণ কন্টিনিউ কিন্তু সবাইকে খেলে যেতে হবে, প্লাস ম্যাক্সিমামই কিন্তু অ্যাওয়ে ম্যাচ, হোম ম্যাচ কিন্তু কম, প্লাস ট্রাভেল করতে হবে। সেইখান থেকে কি পারফরমেন্স করে সেটাই। আর যদি এই 6টা ম্যাচের মধ্যে মোটামুটি যদি পয়েন্ট গেইন করতে পারে, যদি 6টা ম্যাচ থেকে 10-12 পয়েন্ট যদি তুলতে পারে, তাহলে কিন্তু একটা চান্স থাকবে টপ 6-এ শেষ করার, না হলে কিন্তু সম্ভাবনা খুবই কম। একটু বলে দিই তোমাদের যে ইস্ট বেঙ্গলে কি কি ফিক্সচার আছে। এই মুহূর্তে কিন্তু অনেকটাই নিচে আছে, যদিও কম ম্যাচ খেলেছে, কিন্তু নর্থ ইস্টের ম্যাচটা কিন্তু ভালো চান্স ছিল, জিতলে কিন্তু টপ 6 এর মধ্যে ঢুকে যেতে পারতো, কিন্তু সেটা পারেনি। যেহেতু পরপর এখন কালকে মুম্বাইয়ের সাথে হোম ম্যাচ আছে, খুবই কঠিন ম্যাচ হতে চলেছে। ম্যাচটা যদি বের করতে পারে, এরা কিন্তু পজিটিভ সাইন পাবে ইস্ট বেঙ্গল স্কোয়াড। তারপরে পরপর কিন্তু অ্যাওয়ে ম্যাচ আছে, হায়দ্রাবাদের সাথে ম্যাচ আছে, তারপরে জামশেদপুরের সাথে ম্যাচ আছে, তারপরে আবার চেন্নাইয়ের সাথে হোম ম্যাচ আছে। এই যে পরপর 4টে ম্যাচ, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করছে। এই পরপর 4টে ম্যাচে যদি অন্তত 3টে জিততে পারে, তবে কিন্তু একটা ভালো পজিশন মানিয়ে নিতে পারবে, যে টপ 6 এর জন্য মোটামুটি কোয়ালিফাই করছে এরকম জায়গায় চলে যাবে। এই 4টে ম্যাচে যদি পয়েন্ট ড্রপ করে, মানে খুব বেশি পয়েন্ট ড্রপ করে, 9 পয়েন্ট মোটামুটি না তুলতে পারে, তাহলে কিন্তু যথেষ্ট কঠিন হয়ে যাবে। তারপরে কিন্তু আর বেশি ম্যাচ বেঁচে থাকবে না। আর বলে রাখি যে জামশেদপুর বা চেন্নাই কিন্তু খুব একটা সহজ প্রতিপক্ষ নয়। ফার্স্ট লেগে হয়তো সহজ ছিল, বাট সেকেন্ড লেগে কিন্তু ওরা টিমটাতে অনেক কিছু চেঞ্জেস করেছে, যথেষ্ট কঠিন। কিন্তু জামশেদপুরের খেলা তো সবাই দেখছো, প্রত্যেকটা ম্যাচে কিন্তু অসাধারণ হয়েছে। কোনো কোনো ম্যাচে 1 গোলে পিছিয়ে থেকে কিন্তু 2-1 গোলে দিচ্ছে। গতকালকেও কিন্তু বেঙ্গালুরুর সাথে 1 গোলে পিছিয়ে ছিল, সেখান থেকে কিন্তু 1-1 ড্র করেছে। আর ওদের যেই জাপানিজ প্লেয়ারটা, সে কিন্তু কালকে অসাধারণ খেলেছে, মানে প্রচুর গোলে অ্যাটেম্প্ট নিয়েছে, প্রচুর শট মেরেছে। গুরপ্রীত কালকে প্রচুর সেভ দিচ্ছে, একটা ক্রসবারে লেগে ব্যাক করে, না হলে কিন্তু কালকের ম্যাচটা কিন্তু জামশেদপুর জিততে পারতো। মুম্বাইয়ের ম্যাচ কালকে, ওখানে হয়তো মুম্বাইয়ের কিছু প্লেয়ার নেই, কিন্তু ইস্ট বেঙ্গলকেও কিন্তু ভাবতে হবে, ইস্ট বেঙ্গলের কিন্তু কিছু প্লেয়ার নেই, তার মধ্যে হলো সাউল মেন লোক। আর সাউলকে নিয়ে কি আপডেট, সাউল কি ফুল সিজনের জন্য আউট, কি ইনজুরি হয়েছে সেটা আগে পূজার থেকে শুনে নাও। তো বলে রাখি অনেক জায়গাতেই কিন্তু বেরিয়েছে, বা অনেকেই জিজ্ঞেস করছো, কমেন্ট করছো, মেসেজ করছো যে সাউল ক্রেসপো কি সিজন লং আউট। তো বলে রাখি এখনো কিন্তু এরকম কোনো আপডেট নেই যে সাউল ক্রেসপো সিজন লং আউট। তবে ওর যা ইনজুরি হয়েছিল, ওর মানে থাই মাসেল, মানে কোয়াড্রিসেপস মাসেল কিন্তু ওভারলোডেড হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু ওর একটু কিছুদিনের রেস্টের দরকার, এবং মাসেলটাকে যতক্ষণ না রিল্যাক্স হচ্ছে ততক্ষণ কিন্তু ও পুরোপুরি প্র্যাকটিসে নামতে পারবে না। তো সেই জায়গা থেকে যতদূর মোটামুটি মিনিমাম 4 সপ্তাহ কিন্তু ওকে রেস্ট, মানে মাঠের বাইরে থাকতেই হবে, ম্যাচে নামবে না। তো এই মুহূর্তে যেটা খবর, সেটা শোনা যাচ্ছে সল ক্রেসপো নাকি
স্পেনে গেছে ওখানে দেখাতে ডাক্তারকে, মানে ওদের যে ডাক্তার আছে স্পোর্টস মেডিসিনের, তো তাদেরকে দেখাবে, দেখিয়ে কিন্তু মোটামুটি 16 তারিখ 17 তারিখের মধ্যে কিন্তু ইন্ডিয়াতে মানে কলকাতায় রিটার্ন করবে। এবং তারপরে এখানে আবার একটু টেস্ট হবে, বা এখানে যে টিম ডক্টর রয়েছে, ফিজিও রয়েছে, তারা কিন্তু দেখবে, দেখে তারপর কিন্তু ওকে আস্তে আস্তে রিহাব বা যে এক্সারসাইজ গুলো সেইগুলো কিন্তু দেবে। সেইটার পরে কিন্তু সিদ্ধান্ত হবে যে সল ক্রেসপো কবে থেকে নামতে পারবে। তো পুরোটাই ডিপেন্ড করছে মানে ওর এমআরআই রিপোর্ট বা যে আদার যে টেস্ট গুলো হবে তার উপরে। এই মুহূর্তে কিন্তু বলে দেওয়া যায় না যে সিজন লং আউট। তো শুনতেই পেলে সাউলের মোটামুটি সিজন লং আউট বলা যাচ্ছে না, কিন্তু ফেব্রুয়ারি থেকে আউট কিন্তু ধরেই নিতে পারো। আর ফেব্রুয়ারি থেকে আউট মানেই মেজর কিন্তু সিজনটা মিস করে যাবে, তারপরে 3-4টা ম্যাচ বেঁচে থাকবে, সেখানে কিন্তু ফিরে আসতে পারে। তো এটাই কিন্তু এখন অব্দি সাউলকে নিয়ে আপডেট। আর মোহনবাগান যারা ভালো পজিশন মারিয়ে নিচ্ছে হায়দ্রাবাদের সাথে জিতে, তো দেখা যাক এরপরে আস্তে আস্তে মোহনবাগান কি শিল্ডের জন্য মানে চ্যালেঞ্জ করতে পারে কিনা। পয়েন্ট ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি নয়, এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে, সেই জায়গা থেকে কিন্তু ভালো খেললে শিল্ডের জন্য কিন্তু চ্যালেঞ্জ করতেই পারবে। কারণ অর্ধেকটা সিজন মোটামুটি কিন্তু দেখতে গেলে বাকি, কিন্তু এই সময় কিন্তু আসল ব্যাপার ফিজিক্যাল ফিটনেস দেখানোর সময়। কারণ পর কিন্তু ম্যাচ আছে, শুধু ইস্টবেঙ্গলের না মোহনবাগানেরও কিন্তু পর ম্যাচ আছে। তো ফিজিক্যালি ফিট থেকে কিন্তু খেলতে হবে, এই জায়গাটাই কিন্তু মেন টেস্ট। কারণ ইনজুরি কিন্তু কেউ হলে, মেজর প্লেয়ার ইনজুরি হলে সেই জায়গায় কিন্তু অনেকটা আবার পিছিয়ে যেতে পারে। তবে মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে ওদের রিজার্ভ বেঞ্চ কিন্তু অনেক বেশি স্ট্রং, প্রচুর প্লেয়ার কিন্তু রয়েছে যাদেরকে কিন্তু যে কোনো দিন যে কোনো রকম ভাবে ইউজ করতে পারে। প্লাস ইয়ং প্লেয়ারদেরকেও কিন্তু হাওয়ার সুযোগ দিচ্ছে, যেরকম দেখতেই পাচ্ছ দীপেন্দু বিশ্বাস, আমানদীপ, এরা কিন্তু সুযোগ পাচ্ছে। এছাড়া রাজ ভাস্কর রয়েছে মাঝ মাঠে, অভিষেক সূর্যবংশী রয়েছে, রবি রানা রয়েছে, তো এনজন সিংকেও রেজিস্টার করিয়েছে। তো এদেরকে কিন্তু যে কোনো দিন যে কোনো ভাবে ইউজ করতেই পারে। তো সেই জায়গা থেকে কিন্তু রিজার্ভ বেঞ্চটা খুবই স্ট্রং। বাট ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওটা কিন্তু একটা সমস্যা, রিজার্ভ বেঞ্চ কিন্তু খুব একটা স্ট্রং না। হাতে গোনাই কিন্তু প্লেয়ার রয়েছে যাদেরকে কিন্তু ফার্স্ট 11-এ ইউজ করতে পারবে। সেই জন্য কিন্তু সাবস্টিটিউশন গুলো বা ম্যাচের কি রেজাল্ট হচ্ছে সেই বুঝে শুনে কিন্তু করতে হচ্ছে। তো সেখান থেকে কিন্তু একটু সমস্যা ইস্ট বেঙ্গলের জন্য, কারণ 18 দিনে 6টা ম্যাচ সত্যিই খালি খুব ডিফিকাল্ট খেলা। তো এবার শেষে একটু বলে দিই আইএসএল এর স্ট্যাটস গুলো, কারণ অর্ধেক সিজন তো হয়ে গেছে। অর্ধেক সিজনের পরে লিডার বোর্ড যে কারা আছে তাদের একটু নাম বলে দিই। রয় কৃষ্ণা মাঝখানে কিন্তু দুটো সিজন খুব একটা ভালো যায়নি, কিন্তু সেই পুরনো রয় কৃষ্ণা কিন্তু এই সিজনে ফিরে এসেছে। সুপার কাপেও অসাধারণ খেলেছে, এএফসি কাপেও কিন্তু অসাধারণ খেলছে। তাছাড়া আইএসএল এই মুহূর্তে কিন্তু টপ স্কোরার, অলরেডি 11টা গোল করে ফেলেছে, 11টা গোল কিন্তু করে ফেলেছে। হয়তো এবার গোল্ডেন বুটটা রয় কৃষ্ণাই নিয়ে চলে যাবে। সেকেন্ডে আছে দিয়ামান্তিকস কিন্তু অসাধারণ খেলছে, কিছু আলাদা লেভেলের গোল করেছে, 8টা গোল নিয়ে কিন্তু বসে আছে সেকেন্ডে। আর থার্ডে আছে তিনজন, ক্লেটন সিলভা, ডিয়েগো মরেসিও, জর্জে পারেরা দিয়াজ, এই তিনজন কিন্তু থার্ডে বসে আছে 6টা গোল নিয়ে। এই হলো মানে টপ স্কোরারের লিডার বোর্ড। আর এরপরে চলে আসি অ্যাসিস্টে সবার প্রথমে কিন্তু অনেক দিনের পুরনো প্লেয়ার আইএসএল এর রাফেল ক্রিভেলারও কিন্তু এই মুহূর্তে 5টা অ্যাসিস্ট নিয়ে বসে আছে। 4টে অ্যাসিস্ট প্রচুর লোকের আছে, অ্যাড্রিয়ান লুনা, অ্যামির আনাওয়াদে খুব ভালো খেলছে কিন্তু এই সিজন ওড়িশাতে গিয়ে। সাহাল আব্দুল সামাদ, তিনজনের কিন্তু 4টে করে অ্যাসিস্ট আছে। আর 3টে করে অ্যাসিস্ট প্রচুর লোকের আছে, ইসাক আছে, গ্রেগ স্টুয়ার্ট তো চলে গেছে, অনেকের আছে। তার মধ্যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্লেয়ারদেরও কিন্তু আছে, লিস্টনের, মনবীরের, নন্দা কুমার, তিনজনেরই কিন্তু 3টে করে অ্যাসিস্ট আছে। তো এই চলছে এখন ওয়ার চলছে অ্যাসিস্ট আর গোলের, কিন্তু মনে হচ্ছে না রয় কৃষ্ণাকে কেউ ধরতে পারবে। তো দেখা যাক শেষ অব্দি। তো এগুলোই ছিল মোটামুটি আপডেট, যা আপডেট ছিল সল ক্রেসপো নিয়ে যা আপডেট ছিল সেটাকে তোমার সাথে ক্লিয়ার করেছি। আর কালকে কিন্তু ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ রয়েছে 7:30 থেকে, আর কালকেও রাত্রেবেলা কিন্তু ব্লগ চলে আসবে। তো ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আমাদের জন্য টাটা।